সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর যে পেজ নাম্বার 165 আছে সেখানে দেখবে বানতারা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুলের যে সেট আছে সেই সেটের 1 ও 2 মার্কের কোশ্চেনে ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমেই একের দেখবে টোটাল 6টা প্রশ্ন দেওয়া আছে, টোটাল 6টা প্রশ্ন দেওয়া আছে 1 মার্কে। আচ্ছা 1 নাম্বার যে প্রশ্নটা আছে দেখবে কি বলেছে। আচ্ছা বলছে 2.25 টাকা 5 টাকা শতকরা কত হবে। 2.25 টাকা 5 টাকার শতকরা কত হবে। আচ্ছা আমরা শতকরা চ্যাপ্টার করতে গিয়ে শিখেছিলাম যে 2.25 টাকা এটা কি বলছে 5 টাকার, তাই বলছে তাই না। তো আমরা কি করব যখন এই টাইপের প্রশ্ন থাকবে, দেখো এত টাকার বলেছে মানে 5 টাকার, তাই 5 কে আমরা কি করব বলো তো নিচে রাখবো আর উপরে যেটা লিখবো সেটা হচ্ছে 2.25 মানে 5 টাকার মধ্যে 2.25 টাকা। আর কি বলেছে শতকরা, যেহেতু শতকরা বলেছে মাথায় রাখবো শতকরা যদি কথাটা বলে তাহলে 100-র মধ্যে কত এটা বোঝাতে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি গণিত টাকার মানে এর টাকা যুক্ত এর মানে আমরা জানি গুণ, তাই এখানে বসবে কত 100। আচ্ছা এখানে দেখো দশমিক আছে, উপরের দশমিক যখন আমরা নিচে উঠাবো উপরের দশমিক যখন আমরা উঠাবো তখন হচ্ছে আমরা কি করব নিচে কিছু গুণ করব, আবার নিচে যদি দশমিক থাকে যখন সেটা উঠাবো তখন উপরে কিছু গুণ করতে হবে, এটা মাথায় আছে আশা করছি তোমাদের। আচ্ছা তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2, 2, 5, দেখো অলরেডি আগে থেকে নিচে 5 ছিল 5 বসলো, এই দশমিকটা ওঠার জন্য আমরা কি করব 1 বসাবো। ঠিক আছে, দশমিকের পরিবর্তে 1, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে তার মানে এখানে বসবে দুটো শূন্য। গণিত দেখো 1 0 0, দেখো 100 আর 100 কেটে দিচ্ছে। এবার আমরা কি করব 5 কে 225 দ্বারা কাটাকাটি করব। আচ্ছা যদি 5 কে 225 দ্বারা কাটাকাটি করি দেখো 5 4 কি হবে 20 আর 2 5 5 5 25 মানে কত আসছে 45। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 45 কি পার্সেন্ট। তাহলে 2.25 টাকা 5 টাকা শতকরা কত হবে 45% হবে। তাহলে এই টাইপের যদি 1 মার্কের প্রশ্ন দেয় আশা করছি তোমাদের এবার থেকে আর অসুবিধা হবে না। আচ্ছা এরপরে তোমাদের যে 2 নম্বর প্রশ্নটা আছে কি বলেছে দেখো 675 কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। আমরা যে ঘনফল নির্ণয় চ্যাপ্টার করেছিলাম ক্লাস 8 অর্থাৎ 5 নম্বর যত সম্ভব চ্যাপ্টার, সেই চ্যাপ্টারতেই আমরা বুঝেছিলাম যে যখনই পূর্ণ ঘন কথাটা বলবে মানে মাথায় রাখবে যে সবাই 3টে করে থাকবে, অর্থাৎ জোড়িটা 3টে থাকবে। যখন বর্গ বলছিল তখন 2টো, আর যখন ঘন বলবে তখন 3টে। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি বলতো এই টাইপের যদি প্রশ্ন বলে যেই সংখ্যাটা বলবে তাকে উৎপাদক আকারে আমরা ভাঙবো। তাহলে 675 বলেছে তার মানে 675 যে সংখ্যাটা আছে সেই 675 সংখ্যাকে আমরা উৎপাদক আকারে ভাঙবো। লাস্টে দেখো 5 আছে না, তার মানে আমরা বুঝতে পারছি এটা অবশ্যই 5 দিয়ে যাবে। আচ্ছা 5 কে 5 1 7 মানে 3 5 15, যে তারপর দেখো 2 5 মানে 5 5 25, আবার দেখো 5 দুগুণে 10, এখানে 3 5 থাকছে 5 7 35, 3 দিয়ে যাবে 3 9 27, 3 3 9। তাহলে দেখো আমরা 675 সমান কি কি পেয়েছি, এটাকে গুণ আকারে লিখবো। 675 সমান বাইরে যে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি সেগুলোকে গুণ আকারে লিখবো। অর্থাৎ আমরা পেয়েছি 5 গণিত 5 আর 3টা দেখো 3 পেয়েছি গণিত 3 গণিত 3। আচ্ছা এটা মানে আমরা বলতে পারি 5-এর স্কয়ার আর 3 এখান থেকে আমরা বলতে পারি 3-এর কিউব। আচ্ছা দেখো তো এই জায়গাটায় 3 আমরা দেখতে পাচ্ছি যে 3টে 3 আছে, আমরা দেখতে পাচ্ছি যে 3টে 3 আছে, কিন্তু 5-এর যে জায়গাটায় দেখো 5 কিন্তু 2টো 5 আছে। তাহলে এই যে সংখ্যাটা এই সংখ্যাটাকে যদি আমরা পূর্ণ ঘন করতে যাই তাহলে কিন্তু আর একটা 5-এর প্রয়োজন, তাই তো নাকি। তার মানে এখানে 2টো 5 হয়েছে, তাহলে যদি আমরা আর একটা 5 এখানে গুণ করি তাহলে দেখো তো এটা 5-এর কিউব হয়ে যাচ্ছে না। ওটাই বলেছে যে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমরা এবার বলতে পারি যে অতএব 675 কে 5 দিয়ে গুণ করলে 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে।
তাহলে এই টাইপের যদি অঙ্ক বলে আমরা প্রথমে উৎপাদক আকারে ভাঙবো, উৎপাদক আকারে ভাঙার পর এভাবে লিখবো, লিখার পরে আমরা দেখবো যে কোন জোড়িটা কম হচ্ছে, যেটা কম থাকবে অর্থাৎ একটা সংখ্যা কম থাকবে তাকে দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে 1-3 নম্বর প্রশ্নটা বলেছে দেখবে, বলছে a, b বিন্দুটি x অক্ষ থেকে দূরত্ব, a, b এই যে বিন্দুটা আছে সেই বিন্দুটার x অক্ষ থেকে আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে? আচ্ছা, যদি এই টাইপের কথা বলে তাহলে আমরা প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাক্সিস টানবো দুটো আমরা। আচ্ছা, আমরা ধরো এটাকে বললাম x, এটা হচ্ছে x ড্যাশ, আর উপরে হচ্ছে y, আর নিচে হচ্ছে y ড্যাশ ধরলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে জিরো ধরো এই জায়গার মানে মূল বিন্দু এই জায়গাটাই, মানে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0,0। তো আমাদের বলেছে a, b যেহেতু দুটোই পজিটিভে মান আছে, অর্থাৎ এর আগেও কিছু নাই মানে প্লাস আছে, বি এর আগেও কিছু নাই মানে প্লাস আছে, মানে আমরা বুঝতে পারছি এই ঘরে থাকবে। তাহলে ধরো প্রথমে a একক গেল, তারপর বি একক পর্যন্ত গেল, দিয়ে এই জায়গাটায় অবস্থান করেছে, এই জায়গাটায় a, b আমরা দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের যেটা বলেছে যে এই যে x অক্ষ থেকে কার দূরত্ব বলেছে, দেখো বলছে a, b বিন্দুটির মানে এই যে বিন্দুটা স্থানাঙ্ক আমরা পেয়েছি সেটা x অক্ষ থেকে কতটা দূরে অবস্থিত। দেখো এই যে x অক্ষ নিয়েছে, এই x অক্ষ থেকে আমরা বলতে পারি না যে এই ডিস্টেন্সটা হচ্ছে b একক, আর আমরা এই ডিস্টেন্সটা a একক, প্রথমে a একক ধরেছি তারপর b একক গেছে, তার মানে আমরা বলবো যে b একক দূরে অবস্থিত। তাহলে অতএব a, b বিন্দুটি x অক্ষ থেকে b একক দূরে অবস্থিত, এই কথাটা আমরা বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে একের যে 4 নম্বর প্রশ্নটা আছে কি বলেছে দেখবে, বলছে 101 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত হবে, লিখি 101 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান। দেখো যখনই সম্পূরক কথাটা মাথায় মানে বলবে তখন মাথায় রাখবে যে দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। যদি তোমাদের পূরক কোণ কথাটা বলে তাহলে মাথায় রাখবে দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। কিন্তু যদি সম্পূরক কথাটা বলে তাহলে মাথায় রাখবে যে এখানে আমরা 180 ডিগ্রি থেকে মাইনাস করব, যেই কোণটা ওরা বলে দেবে, অর্থাৎ ওরা 101 ডিগ্রি বলে দিয়েছে তার মানে আমরা 101 ডিগ্রিকে মাইনাস করি। ক্লিয়ার? তাহলে এখানে দেখো 180 ডিগ্রি থেকে যদি আমরা 101 ডিগ্রি মাইনাস করি তার মানে কত ডিগ্রি পাবো, আমরা মুখে মুখে বেরিয়ে যাবো 79 ডিগ্রি হবে। ঠিক আছে? তাহলে 101 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে কত ডিগ্রি, 79 ডিগ্রি কোণ। একদম ইজি। তাহলে এই টাইপের যত প্রশ্ন বলুক, যদি সম্পূরক কোণ বের করতে বলে তাহলে 180 থেকে মাইনাস করবে, আর যদি পূরক কোণ বলে তবে 90 ডিগ্রি থেকে মাইনাস করবে। আর পূরক কোণ সবসময় 90 ডিগ্রি এই সাইডেই হবে, কারণ দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে 5 নম্বর প্রশ্নটা আছে কি বলেছে দেখবে, বলছে ত্রিভুজ ABC এর বি কোণ হচ্ছে 70 ডিগ্রি, আর AB আর AC যদি সমান হয় তবে এ কোণের পরিমাপ কি হবে। ধরো সাপোজ আমরা একটা এরকম ভাবে ত্রিভুজ আঁকলাম, সেই ত্রিভুজের ওরা কি বলে দিয়েছে দেখো, ধরো এটা এ কোণ, এটা বি কোণ, আর এটা হচ্ছে সি কোণ। ওরা বলেছে যে বি কোণ হচ্ছে 70 ডিগ্রি হবে, আর AB এর সঙ্গে AC বাহু কি হবে, সমান হবে। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে এ কোণ আছে, এই এ কোণের পরিমাপটা বের করতে হবে। আচ্ছা, তা ওরা হচ্ছে যে যে ইনফরমেশনটা দিয়েছে আমরা আগে সেই ইনফরমেশন গুলো লিখে নেব। দেখো বি কোণ বি সমান হচ্ছে কত, 70 ডিগ্রি। আর কি বলেছে দেখো, এবি সমান এসি। তো এখানে আমরা যেহেতু কথাটা ইউজ করতে পারি, যেহেতু এবি সমান এসি, সুতরাং আমরা কি এই কথাটা বলতে পারি
যে কোন ত্রিভুজের যদি বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় তাহলে বিপরীত কোণগুলো একে অপরের সঙ্গে সমান হবে। সুতরাং এ বি সি সমান হচ্ছে কোণ এ সি বি। আচ্ছা, এবিসি কোণের পরিমাপ আবার আমরা দেখতে পাচ্ছি 70 ডিগ্রি, তাহলে এসিবি কোণের পরিমাপ কত ডিগ্রি হবে? সমান হচ্ছে 70 ডিগ্রি হবে। তার মানে এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি হলো। আমাদের এই কোণটার পরিমাপ বের করতে হবে। আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার মধ্যে আমরা দুটো কোণের সমষ্টি মানে দুটো কোণ পেয়ে গেছি, তার মানে সমষ্টি করব আমরা। সেটাকে কি করব? 180 থেকে মাইনাস করে দেব। আচ্ছা, তাহলে আমরা এখন বলতে পারি যে অতএব বিএসি মানে এ কোণ বের করছি, তাহলে বিএসি সমান হচ্ছে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সেখান থেকে মাইনাস করব আমরা এই 70 ডিগ্রি প্লাস হচ্ছে 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি মাইনাস করব। এখান থেকে দেখো আমরা বলতে পারি 180 ডিগ্রি মাইনাস 70, আর 70 যদি যোগ করি 7 7 14 মানে 140 ডিগ্রি। দেখো মাইনাস যদি করি তার মানে কত পাবো? 40 ডিগ্রি। তাহলে বিএসি এই কোণের পরিমাপ হবে কত? 40 ডিগ্রি। ক্লিয়ার? দেখো আমাদের এখানে ইনফরমেশন একটা কোণের পরিমাপ বলেছি আর দুটো বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছি, ঠিক আছে। আর আমরা তো উপপাদ্যতে করেছিলাম যে যদি কোনো ত্রিভুজের দুটো বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয় তবে বিপরীত কোণগুলো সমান হবে, তার মানে সেখান থেকে এই কোণটা 70 ডিগ্রি। আর দুটো কোণ যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে 3 নম্বর কোণ অবশ্যই আমরা পেয়ে যাব। 180 ডিগ্রি থেকে ওই দুটো যোগফল আমরা কি করব? বিয়োগ করে দেব। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে 1 এর 6 নম্বর প্রশ্নটা আছে দেখবে কি বলেছে। 1 এর 6 নম্বর প্রশ্নটা এমসিকিউ টাইপের প্রশ্ন। আচ্ছা, কি বলেছে? বলছে কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ হচ্ছে এ। তাহলে ধরো আমরা সাপোজ একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি, আমরা এরকম ভাবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। আচ্ছা, নাম দিয়ে দিই, এটা ধরো এ, এটা বি আর সি। তো ধরো সাপোজ বলছি এ বি আর এসি হচ্ছে কি সমান। তাহলে কোন সমদ্বিবাহু ত্রিভুজের কি বলা হয়েছে? যে কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণের পরিমাপ হচ্ছে এ। তার মানে ধরো সাপোজ একটা কোণ আমরা ধরে নিলাম, এই কোণটাকে, যে এই কোণটা হচ্ছে ই। আমাদের বের করতে হবে যে অপর কোণ দুটি কি হবে। তো ধরো সাপোজ আমি অপর কোণ দুটি আমি জানি না, তাই প্রত্যেকটা কোণ আমি x ডিগ্রি করে ধরে নিলাম। যেহেতু সমদ্বিবাহু তার মানে অপর কোণ দুটি কি হবে? একই একই আসবে, তা আমরা ধরে নিলাম কি x ডিগ্রি। আচ্ছা, তাহলে একটি কোণ যেহেতু ওরা বলে দিয়েছে একটি কোণ এ, অপর কোণ দুটি এই কথাটা লিখতে পারি, ধরি অপর কোণ দুটি x ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, একটি কোণ এ আর অপর কোণ দুটি যদি x ডিগ্রি হয় তো আমরা কি এই কথাটা বলতে পারি যে অতএব, বা এখানে শর্তানুসারে কথাটাও বলতে পারি, শর্তানুসারে একটা ডিগ্রি দেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে দেখো x এখানে একটা, তারপরে দেখো অপর কোণটা কি x, আবার দেখো একটি কোণ অর্থাৎ যেটা ওরা বলে দিয়েছিল a সমান কি আমরা বলতে পারি যে 180। আমি ডিগ্রি দিলাম না, এদিক ওইদিক ডিগ্রি দেখো একই একই আসছে, মানে কেটে দিতে পারি। তাহলে দেখো তিনটে কোণের সমষ্টি, এটাও তো আমরা উপপাদ্যে শিখে এসেছি যে কোন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে দেখো x x আর a, যেটা ওরা a বলে দিয়েছে আর আমি হচ্ছে দুটো কি কোণ ধরে নিয়েছি x, অন্য কিছু ধরতে পারি, a বাদ দিয়ে কিছু টার্ম ধরবো তাহলে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো তোর x আর x যদি যোগ করা হয় কি হচ্ছে 2x প্লাস a সমান হচ্ছে কত? 180। আচ্ছা, আমার দরকার কি বলতো এখানে x এর মান বের করা, তাই 2x কে এদিকে রাখবো। তাহলে 2x সমান হচ্ছে কি হবে? 180। আচ্ছা, মাইনাস হচ্ছে a। আচ্ছা, এখান থেকে আমি x এর মানটা বের করছি, তাহলে বলতে পারি দেখো x এর সঙ্গে 2 গুণ আকারে আছে, তার মানে বা x সমান 180 মাইনাস a বাই হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, এটা মানি তো দেখো এরকম বলতে পারি না যে বা x সমান হচ্ছে 180 বাই হচ্ছে 2 মাইনাস a বাই হচ্ছে 2, অর্থাৎ এই 2টা 180ও পাবে, এই 2টা হচ্ছে a ও পাবে। তাহলে দেখো তো কাটাকাটি করি, আচ্ছা 2 কে 180 যদি কাটাকাটি করি কত পাবো? এখানে 90 ডিগ্রি, আর a বাই 2 কাটবে না। আচ্ছা, সমানই হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে a বাই 2। আচ্ছা, এখানে ডিগ্রি যদি দিই, যেহেতু অপশানে ডিগ্রি আছে, ডিগ্রি কথাটা দিলে অসুবিধা নাই, ঠিক আছে, তার মানে এগুলোতে ডিগ্রি আসবে। আচ্ছা,
তাহলে দেখো আমরা 90 ডিগ্রি মাইনাস a বাই 2 পেয়েছি না, তাহলে x এর মানটা পেলাম 90 ডিগ্রি মাইনাস a বাই 2। আমাদের কি বলেছে অপর কোণ দুটি কি কি হবে, তাহলে আমরা কি এই কথাটা বলতে পারি যে এই অপর কোণ অর্থাৎ এই কোণ আর এই কোণ, অপর কোণ দুটি দুটো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ ছিল একই আসবে, তাহলে অপর কোণ দুটি 90 ডিগ্রি মাইনাস a বাই 2, আবার হচ্ছে বলতে পারি 90 ডিগ্রি মাইনাস a বাই 2। এটা কোন অপশানে আছে দেখবে, অপশন নাম্বার হচ্ছে বি, অর্থাৎ বি নাম্বার অপশন আমরা এটা চুজ করব। কারণ সি নাম্বার অপশানে দেখবে ভালোভাবে ওখানে প্লাস আছে, মানে একটা প্লাস যদি দিয়ে দাও তাহলে কিন্তু অ্যান্সার ভুল, মানে একই জিনিস আছে কিন্তু ওখানে প্লাস আর এখানে মাইনাস এসছে, আর আমাদের যেহেতু মাইনাস এসছে কি করব, দেখো প্রথমত হচ্ছে ওরা যে কোণটা বলে দিয়েছে সেই কোণটা আমি লিখে নিলাম, ঠিক আছে, আর আমরা যে কোণটা ধরলাম সেই কোণটা হচ্ছে x ডিগ্রি, ওই কোণটা লিখলে হবে না লিখলে হবে। আচ্ছা শর্তানুসারে বা এখানে আমরা অতএব দিয়েও লিখতে পারি, অসুবিধা নাই, যেটা ইচ্ছা, ঠিক আছে, কারণ আমরা তো জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে কি হয় 180 ডিগ্রি হয়, তাহলে x প্লাস a সমান 180 ডিগ্রি, সেখান থেকে x এর মানটা বের করলাম। আচ্ছা তাহলে ওটাই তো অপর কোণ দুটি আসবে, কারণ x আমরা ওই অপর কোণ দুটি পরস্পর ধরে নিয়েছিলাম x। আচ্ছা এরপরে 2 এর যে 1 নাম্বার প্রশ্ন আছে কি বলেছে দেখবে, প্রত্যেকটাই 2 মার্কের প্রশ্ন, বলছে 1 প্লাস 1 বাই x প্লাস 1 প্লাস 1 বাই x প্লাস 1, তারপর 1 প্লাস x প্লাস 2, এখানে আছে নিচে হচ্ছে x প্লাস 3, মানে 1 করে বাড়ছে, এর হচ্ছে সরলতম মান নির্ণয় করতে হবে। আচ্ছা অঙ্কটা দেখে আমাদের বুঝতে হবে যে কি করা যেতে পারে। দেখো আমরা বুঝতে পারছি এখানে যে প্রত্যেকটা বাই আকার এরকম টাইপের টার্ম আছে, তার মানে এখানে লসাও করা যেতে পারে। আচ্ছা দেখো প্রত্যেকটা পার্টের আমরা কি করব, লসাও করব, কিন্তু তাদেরকে গুণ আকারেই রাখবো, ব্র্যাকেটের মধ্যেই রাখবো। আচ্ছা সমান এখানে দেখো x আছে আর 1 এর নিচে কিছু নাই, মানে 1 আছে, তাহলে x আর 1 এর লসাও কি হবে, নিশ্চয়ই x হবে, তার মানে এখানে বসাতে পারি x। আচ্ছা 1 এর সঙ্গে x মানে হরে যেটা আছে, যেহেতু এখানে হরে কিছু নাই মানে 1 আছে, আমরা কি করব লসাগু দ্বারা হচ্ছে যেটা থাকছে সেটাকে গুণ করে দিব, তার মানে 1 কে x দ্বারা গুণ করলে কি হবে x, হর আর লসাগু যদি মিলে যায় উপরে যা আছে তাই বসিয়ে দিব, তার মানে x প্লাস 1, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যেই রাখবো। যাই এবার সেকেন্ড ব্র্যাকেটে দেখো x প্লাস 1 আর এখানে 1 আছে, তার মানে লসাগুটা হবে কি x প্লাস 1। আচ্ছা এরপরে দেখো এখানে কিন্তু কিছু নাই, তার মানে এটাকে পুরোপুরি আমি গুণ করে দেবো, তার মানে x প্লাস 1 দ্বারা যদি গুণ করি কি হবে x প্লাস 1। আচ্ছা দেখো হরের সঙ্গে লসাগু মিলে যাচ্ছে, তার মানে উপরে প্লাস 1 থাকবে। আচ্ছা নেক্সট এখানে দেখো আমরা x প্লাস 2 বলতে পারি লসাগু, তার মানে x প্লাস 2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে x প্লাস 2 হবে। আচ্ছা প্লাস এখানে দেখো হরের সঙ্গে লসাগু মিলে যাচ্ছে, মানে উপরে 1 থাকবে। আচ্ছা তারপর আবার দেখো x প্লাস 3 হবে। আচ্ছা এখানে দেখো গুণ হয়ে যাবে, তার মানে উপরে আসবে x প্লাস 3। আচ্ছা প্লাস হচ্ছে উপরে কি হবে, দেখো হরের সঙ্গে লসাগু মিলে যাচ্ছে, মানে হচ্ছে 1। আচ্ছা এখান থেকে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে কিছু ক্যালকুলেশন করা যাবে না, মানে উপরে যা আছে তাই রেখে দাও, x প্লাস 1 বাই x। আচ্ছা ব্র্যাকেটের মধ্যে আছে ব্র্যাকেট রাখো। আচ্ছা এখানে দেখো আমরা x প্লাস 1 আর 1 যদি যোগ করি কি বলতে পারি, 1 আর 1 যদি যোগ করি তার মানে আমরা এখানে পাবো 2 বাই হচ্ছে দেখো x প্লাস 1 ইন্টু দেখো x প্লাস 2 আর 1 যোগ করলে দেখো 3 হবে, তার মানে 3 বাই হচ্ছে x প্লাস 2। আচ্ছা এখানে দেখো x প্লাস 3 আর 1 যোগ করলে কত হবে 4 বাই হচ্ছে x প্লাস 3। আচ্ছা এবার দেখো প্রত্যেকটা টার্মই কিন্তু গুণ আকারে আছে, অর্থাৎ আমরা এটার সঙ্গে এটা যেহেতু একই আসছে আমরা কিন্তু কাটতে পারি, অর্থাৎ x প্লাস 1 কাটলাম, দেখো x প্লাস 2 কাটলাম, x প্লাস 3 কাটলাম। তো উপরে আলটিমেট কি থাকছে দেখো, একটা x প্লাস 4 থাকছে, একটা x প্লাস 4, আর নিচে থাকছে শুধু x। আচ্ছা এটা মানে কি বলতে পারি, দেখো x প্লাস 4 বাই x, এটা মানে হচ্ছে মাথায় রাখবে এরকম যে আমরা এই xটা হচ্ছে x কেও দিতে পারবো আবার 4 কেও দিতে পারবো, মানে কি একটু ভেঙে আমরা এরকম বলতে পারি x বাই x প্লাস হচ্ছে 4 বাই x। দেখো লসাও আবার x আসবে, x প্লাস 4 মানে আগের টার্মটাই ফিরে আসবে। আচ্ছা এখান থেকে এটা করার কারণ হচ্ছে এটাই যে দেখো এখান থেকে x আর x যেহেতু সরলতম মান বলেছে তাই আমি আরো হচ্ছে ছোট করছি, দেখো x আর x কেটে যাবে মানে 1 থাকবে, তার মানে এখানে 1 প্লাস এখানে কোনো কিন্তু চেঞ্জ হবে না, 1 প্লাস 4 বাই x, এটা হচ্ছে কি বলতো সরলতম মান। যদি এই টাইপের অঙ্ক বলে আমরা কি করব, প্রথমে হচ্ছে ক্যালকুলেশন করব, তারপর দেখছি কোনাগুনি কাটাকাটি হচ্ছে,
এবার দেখো এই টাইপের টার্ম আসলো, আমরা কি করলাম এক্সটা উপরেও দিলাম এক্সটা একেও দিলাম, দিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেশন করলাম। ক্লিয়ার? এরপরে 2 নম্বর প্রশ্নটা আছে, কি বলেছে দেখবে, বলছে x - 3 সমান হচ্ছে 1/x। এই পার্টটা ওরা বলে দিয়েছে, আমাদের এটার মান হচ্ছে বের করতে হবে 3x/x² - x - 1 এর মান কি হবে। যখনই এই টাইপের অঙ্ক থাকবে তখন কি করবে বলো তো, যে ইনফরমেশনটা দিয়ে দিবে তাকে হচ্ছে কিছু মানে করার ব্যবস্থা করতে হবে। তো এখানে দেখো x - 3, এই যে পার্টটা দিয়েছে x - 3 সমান হচ্ছে 1/x, এটাকে কি আমরা কিছু করতে পারি? দেখো x - 3 এর নিচে কিছু নয়, মানে মাথায় রাখবে 1 আছে, তাহলে কোনাকুনি আমরা কি করব, গুণ করব। আচ্ছা x - 3 এর সঙ্গে যদি x গুণ করি, মানে x * x - 3 ধরো, আমি গুণ পরে করছি, মানে এরকম টার্ম আসবে। আর 1 এর সঙ্গে 1 যদি গুণ করি তার মানে কি পাবো, 1ই পাবো। আচ্ছা এখান থেকে দেখো x এর সঙ্গে যদি x, আর এখানে প্লাস প্লাস আছে মানে প্লাসই হবে, x এর সঙ্গে যদি আমরা x এর গুণ করি তার মানে কি পাবো বলো তো, x² এর একটা টার্ম পাবো। আচ্ছা প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, যদি আমরা 3 এর সঙ্গে x কে গুণ করি মানে 3x পাবো, সমান হচ্ছে কত আসবে, 1 আসবে। তার মানে x² - 3x সমান হচ্ছে 1 পেয়েছি, এটাকে আমরা একটু রেখে দেব। আচ্ছা এবার যেটা আমরা করব, এই যে পার্টটা আমাদের বলেছে, আচ্ছা এটাকে আমরা আরেকটু চেঞ্জও করতে পারি। এখান থেকে ধরো সাপোজ আমি বললাম x², এই 1টা কি আছে, +1 আছে, যদি সমানের এদিকে চলে আসে কি হবে, -1 সমান -3x আছে, সমানের ওদিকে গেলে হবে +3x। আচ্ছা ধরো এত দূর পর্যন্ত আমি করে রাখলাম। এবার ওরা যেটা বলেছে যে 3x বাই হচ্ছে x² -x - 1। আচ্ছা এটাকে ধরো সাপোজ এখানে x² - 1 এর টার্ম আছে না, দেখো এখানেও x² - 1 এর কিন্তু টার্ম আছে, কিন্তু 1টা একটু দূরে আছে, তো 1টাকে কি করব, x² এর পাশে নিয়ে আসবো, তাহলে x² - 1 - x, আর উপরে ছিল 3x, এটাই লিখলাম, কিচ্ছু করিনি, জাস্ট একটু হচ্ছে নিচেরটাই চেঞ্জ করেছি। আচ্ছা এখান থেকে দেখো x² - 1 সমান 3x আছে, x² - 1 এসছে, তার মানে কি আমরা এরকম ভাবে বলতে পারি যে উপরে 3x আছে বসলো, নিচে x² - 1 এর পরিবর্তে হচ্ছে 3x মাইনাস হচ্ছে x, তার মানে 3x বাই উপরে হচ্ছে 3x আর নিচে 3x থেকে x যদি আমরা মাইনাস করি 2x, দেখো x আর x কেটে যাচ্ছে, তার মানে অ্যান্সার আসছে 3/2। আর এখানে তোমরা অতএব দিয়ে লিখতে পারো যে যেহেতু x² - 1 সমান হচ্ছে 3x, তাই হচ্ছে এখান থেকে ইনফরমেশনটা আসছে। আমরা কি করেছি দেখো, এখানে প্রথমে কোনাগুনি গুণ করলাম, তারপর একটা ইনফরমেশন আমরা পেয়েছি, সেখানে 1 কে এদিকে নিয়ে আসলাম, 3x কে ওইদিকে রাখলাম। এবার এই যে পার্টটা পেয়েছি আমরা, এই পার্ট কিন্তু নিচেও ওরকম টাইপেরই পেয়ে যাচ্ছি, তাই আমরা কি করলাম, সেই জায়গাটায় মান বসালাম, বিয়োগ করলাম, তারপরে x আর x ওপর নিচ একই একক যেহেতু, তাই কেটে যাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা এরপরে 2 এর যে 3 নম্বর প্রশ্নটা আছে, কি বলেছে দেখবে, বলছে এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি ওই কাজটি 7 দিনে করতে পারে, তাদের একদিনে করা কাজের অনুপাতের পূর্ণ সংখ্যা। তার মানে একটা কাজ হচ্ছে 6 দিনে করে, আর আরেকজন হচ্ছে ওই কাজটা হচ্ছে 7 দিনে করে, কিন্তু আমাদের যেটা বের করতে হবে একদিনে করার যে কাজ, সেই কাজের অনুপাত। তো ধরো সাপোজ যেহেতু এখানে কাজ কতটা করতে হবে বলেনি, তাই আমরা মোট অংশ 1 ধরে নেব। ধরি আমরা এই কথাটা লিখতেই পারি যে মোট কাজ, তাহলে মোট কাজ কত হবে, 1 অংশ হবে। আচ্ছা নেক্সট দেখো আমাদের কি বলেছে যে একটি কাজ 6 দিনে করতে পারে, তাই তো নাকি, তার মানে 6 দিনে কত কাজ করে, 1 অংশ কাজ করে। আচ্ছা তাহলে এ 6 দিনে কাজ করে সমান 1 অংশ, অতএব এই একদিনে, যেহেতু আমাদের একদিনের অনুপাত বলেছে, তাই একদিনে বলতে পারি, দেখো 6 থেকে 1 কমছে তো নাকি, যদি মাথায় একবার কমে তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী এখানে কিন্তু ভাগ হয়ে যায়, তার মানে 1/6 অংশ। আবার বি 7 দিনে কাজ করে, তাহলে ওই কাজটি বি কত দিনে করে, 7 দিনে, কত, 1 অংশই। এটা এ হচ্ছে 6 দিনে করছে, সেটা বি হচ্ছে 7 দিনে করছে। আচ্ছা তাহলে বি
একদিনে কাজ করে, দেখো আবার দেখো 7-এর তুলনায় 1 কমছে তো নাকি, তার মানে এখানেও আমরা কি করব, ভাগ করে দেবো, তার মানে 1/7 অংশ। এবার আমরা কি করব, এ আর বি এর যে কাজ, সেই কাজের হচ্ছে অনুপাতটা বের করব। ঠিক আছে, তাহলে অতএব এ ও বি এর একদিনের কাজের অনুপাত, এটাই তো আমাদের বের করতে বলেছে, একদিনের কাজের অনুপাত। দেখো এর হচ্ছে একদিনে কাজ কতটা, 1/6 অংশ, তার মানে এখানে আমরা বসাতে পারি 1/6 অনুপাত বি এর একদিনের কাজ কত, 1/7, তার মানে এখানে আমরা বসাতে পারি 1/7। আচ্ছা এখান থেকে দেখো 6 আর 7 আছে না, যদি এই টাইপের ভগ্নাংশে চলে আসে আর মিডিলে অনুপাত থাকে, তো মাথায় রাখবে আমরা কি করব, 6 আর 7 হচ্ছে লসাও করব। দেখো 6 আর 7 যদি লসাও করি তাহলে আমরা 42 পাবো। তার মানে 6 এর সঙ্গে, মানে এই যে 1/6 আছে না, এই 1/6 এর সঙ্গে আমরা 42 গুণ করব। আচ্ছা অনুপাত 1/7 যেটা আছে তার সঙ্গেও 42 গুণ করব। দেখো কাটাকাটি করো, 6 7 42, 7 6 42, তার মানে 7 কে 7 অনুপাত 6 কে 6, তার মানে কাজটা হচ্ছে কত অনুপাতে হবে, 7/6। আমি আবারও বলছি, আমাদের মোট কাজ বলে দেয়নি, তাই আমরা এটা এক অংশ ধরে নিয়েছি। এবার আমাদের বলেছে এ আর বি হচ্ছে কাজটা করে, এ হচ্ছে 6 দিনে করে, তো আমরা এ এর হচ্ছে 1 দিনে বের করলাম, বি হচ্ছে 7 দিনে করে ওই কাজটা, বি এর আমরা 1 দিনে বের করলাম। এবার দুটো কাজের অনুপাত আমরা করলাম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা নেক্সট যে 4 নম্বর প্রশ্নটা আছে, এই 4 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর যারা যারা এনএমএমএসসির পরীক্ষা দিতে যাচ্ছ, স্কলারশিপ এক্সাম, সেই স্কলারশিপ এক্সামের পরীক্ষার প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু তোমরা এই টাইপের প্রশ্নর মুখোমুখি হবে। তা আমি বলছি যে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আর ভালো প্রশ্ন। দেখো কি বলেছে, বলছে একটি ঘড়িতে 5টার সময় 5 ঘন্টা বাজতে সময় লাগে 8 সেকেন্ড। ভালোভাবে মাথায় রাখবে, 5 ঘন্টা বাজতে সময় লাগে কত সেকেন্ড, 8 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের বলেছে যে 9টার সময় 9টা ঘন্টা, মানে 9টা ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে। তো যদি এই টাইপের অঙ্ক বলে, তো মাথায় রাখবে 5টা, মানে 5টা বাজতে, 5টার সময় 5 ঘন্টা বাজতে 8 সেকেন্ড সময় লাগছে। তার মানে এই যে 5 ঘন্টা যখন বাজছে, 5 ঘন্টা যখন বাজছে, ধরো প্রথম ঘন্টা বেজে গেল, তারপরের ঘন্টা বাজছে, তারপরের ঘন্টা, এরকম ভাবে 5 পর্যন্ত আস্তে আস্তে কতবার, নিশ্চয় 4 বার তাকে হচ্ছে অতিক্রম করতে হচ্ছে। তাহলে 4 বারে বেলায় কি হচ্ছে, 8 সেকেন্ড বাজছে। ধরো আমি ঘন্টা বাজাচ্ছি, ঠিক আছে, আমি ধরো ঘন্টা বাজাচ্ছি, স্কুলে যে ঘন্টাগুলো হয় আমি 5টা ঘন্টা বাজাবো। তাহলে প্রথম ঘন্টাটা যখন আমি শুরু করব, সেখান থেকে আমি ধরবো, তাহলে প্রথম ঘন্টাটা আমি বাজিয়ে দিলাম, তারপর আমি হাতটা ধরো একটু মানে টানবো, তার মানে ওখানে ধরো আমার কিছু সেকেন্ড সময় লাগলো, আবার হচ্ছে মারবো, আবার হাত টানবো, মানে কিছু সেকেন্ড লাগবে। আমাকে মারতে হবে কটা, 5টা ঘন্টা, তাহলে প্রথমটা বাদ দিয়ে দিলাম, তার মানে আর কটা থাকছে, 4টা থাকছে। তার মানে আমরা বুঝতে পারছি যখন 5 বলবে, ঠিক আছে 5টা ঘন্টা, তখন আমরা কি করব, 5 - 1 মানে 4 বার, তাহলে 4 বারে কত সময় লাগছে, 8 সেকেন্ড, তাহলে একবারে কত। এবার আমরা যেটা বের করব যে 9টা ঘন্টা, মানে 9টা ঘন্টা মানে কি, এখানেও দেখো 9টা থাকছে, তার মানে কি প্রথম ঘন্টা বাদ দিব, তারপরে হচ্ছে 8 বার, তাহলে 8 বারে হচ্ছে আমরা বের করব। আচ্ছা তাহলে আমরা এখানে বলতে পারি যে 5 - 1 সমান হচ্ছে 4 বার বাজতে সময় লাগে সমান, তাহলে 4 বার বাজতে সময় লাগে যেটা ওরা বলে দিয়েছে দেখো 8 সেকেন্ড, তার মানে এখানে বসাতে পারি আমরা 8 সেকেন্ড। এখানে আমাদের মাইনাস করতে হয়, কেন মাইনাস করতে হবে, কারণ এই যে বললাম যে 5 ঘন্টা যদি বলে তার মানে 5 - 1, যদি তোমায় 6 ঘন্টা বলে মানে 6 - 1, যত বলবে তত থেকে 1 মাইনাস করবো। আচ্ছা তাহলে একবার বাজতে কতটা সময় লাগবে, ঐকিক নিয়মের প্রসেস অনুযায়ী, যেহেতু দেখো 4-এর তুলনায় 1 হচ্ছে কমছে, যদি কমে তবে আমাদের কি করতে হবে, আমরা জানি ভাগ হয়ে যাবে, তার মানে সমানই বলতে পারি 8/4 সেকেন্ড। একবারই আমরা অ্যান্সার বের করব। আচ্ছা অতএব আমাদের যেটা বলেছে ওরা যে 9টা, মানে 9টার সময় 9টা ঘন্টা বাজতে, ঠিক আছে 9টা ঘন্টা বাজতে কত সময় লাগবে, তার মানে 9টা ঘন্টা যেহেতু বলেছে, তাই 9 - 1 সমান হচ্ছে 8, তাহলে 8 বার বাজতে সময় লাগে কত, দেখো 1-এর তুলনায় 8 বেশি হচ্ছে মানে বাড়ছে, যদি বাড়ে তার মানে গুণ করতে হবে,
তাহলে 8/4 গণিত হচ্ছে 8, তার মানে 4 দুগুণী 8, মানে 8 দুগুণী 16 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে কি বলেছে দেখো, বলছে 2 সেমি 3 সেমি ও 5 সেমি রেখাংশ তিনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দাও। দেখো কি কি বলেছে, 2 সেমি 3 সেমি আর হচ্ছে 5 সেমি, এগুলো দ্বারা কি ত্রিভুজ আঁকা সম্ভব? দেখো আমরা ত্রিভুজ আঁকার যে যুক্তি, সেই যুক্তিতে জানি যে যেটা বড় বাহু হবে ত্রিভুজের মধ্যে, সেই বড় বাহুটাকে আলাদা করে দেব। এটা উপপাদ্য আমরা করেছি। আচ্ছা, এখানে তিনটে বাহুর মধ্যে বড় বাহু হচ্ছে 5 সেমি। এবার কি করব, বাকি যে দুটো বাহু থাকবে তাদের হচ্ছে আমরা যোগ করব, অর্থাৎ যোগ করো। দেখো 2 আর হচ্ছে 3, তার মানে কত আসছে, সমান হচ্ছে 5 সেমি। তার মানে 5 সেমি আর 5 সেমি ইকুয়াল হচ্ছে। আমরা জানি যে যেই বড় বাহুটা থাকবে সেটাকে যদি আলাদা করি, তারপরে যে দুটো বাহু থাকবে তাদের যদি যোগফল ওই বড় বাহুর তুলনায় বড় হয় তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। কিন্তু যদি এই দুটো যোগফল হচ্ছে এর সঙ্গে, মানে বড় বাহুর সঙ্গে ইকুয়াল হয়ে যায়, মানে সমান হয়ে যায়, বা এই দুটো যোগফল হচ্ছে বড় বাহুর তুলনায় ছোট হয়ে যায়, অর্থাৎ এই দুটো যোগ যদি 4 আসতো, ধরো সাপোজ এখানে 2, মানে 2 আর 2 4 আসছে, তার মানে 5 এর তুলনায় কম হচ্ছে। ঠিক আছে, যদি এই টাইপের হয় তবে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। কি বললাম, যদি বড় বাহু মানে যেটা দৈর্ঘ্য হবে সেটাকে আলাদা করে দিয়ে দুটো সমষ্টি যদি আমরা করি, সমষ্টি যদি কি হয়, আমরা এই যে উপপাদ্য করেছিলাম, উপপাদ্যতে শিখেছিলাম যে ত্রিভুজের যেটা বৃহত্তর বাহু থাকবে, সেই বৃহত্তর বাহু মানে ক্ষুদ্রতর বাহু দুটির যোগফলের সমষ্টির চেয়ে ছোট হবে, বা এই ক্ষুদ্রতর বাহু দুটির যে যোগফলের সমষ্টি বৃহত্তর বাহুর তুলনায় বড় হবে, তবেই হচ্ছে ত্রিভুজ আঁকা সম্ভব। তার মানে আমরা এখন বলতে পারি যে অতএব 2 সেমি, যেহেতু 2 মার্কের আছে একটু লিখতে হবে, 3 সেমি ও 5 সেমি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ ক্ষুদ্রতর বাহু দুটির যোগফল, বাহু দুটির বা সমষ্টি বলতে পারি, বাহু দুটির সমষ্টি বৃহত্তর বাহুর তুলনায় ক্ষুদ্রতর। যেহেতু বৃহত্তর বাহুর তুলনায় ক্ষুদ্রতর হচ্ছে, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে তোমাদের 2-6 নাম্বার অর্থাৎ আজকের ভিডিও লাস্ট প্রশ্ন কি বলেছে দেখো, বলছে যে সুষম বহুভুজের একটি অন্তর্কোণের মান 144 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত হবে? এই টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেকটা সেটেই আসছে, মানে এই টাইপের প্রশ্ন একটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, যদি সুষম বহুভুজের অন্তর্কোণের মান বলে দেয়, তার মানে কি বের করতে হবে আমরা জানি, প্রথমত হচ্ছে আমরা বহির্কোণ বের করব। যদি বহির্কোণ বের করে নিতে পারি তাহলে এবার বাহু সংখ্যার হচ্ছে আমরা সূত্র বের করব। আচ্ছা দেখো, প্রথমে যেটা বলে দিয়েছে ওরা যে বহুভুজের অন্তর্কোণের পরিমাপ কত বলেছে দেখো, 144 ডিগ্রি। 144 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা যেটা বের করব যে বহুভুজের বহির্কোণের পরিমাপ সমান 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 144 ডিগ্রি। কেন 180 থেকে মাইনাস হলো? কারণ আমরা জানি এটা সূত্র আছে যে একটি অন্তর্কোণ ও একটি বহির্কোণ, তার প্রমাণও আমরা দেখিয়েছি আগের ভিডিওতে। একটি অন্তর্কোণ ও একটি বহির্কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে একটা অন্তর্কোণ যদি বলে দেয় তাহলে বহির্কোণ বের করার নিয়ম হচ্ছে 180 থেকে আমরা 144 ডিগ্রি মাইনাস করব। আচ্ছা, যদি আমরা মাইনাস করি তাহলে এখান থেকে আমরা 36 ডিগ্রি আনসার পাবো। আচ্ছা, 36 ডিগ্রি হচ্ছে বহির্কোণের পরিমাপ। তাহলে বলো যে অতএব বাহু সংখ্যাটা কত হবে? অতএব বাহু সংখ্যা সমান হচ্ছে, বাহু সংখ্যার সূত্র আমরা জানি 360 ডিগ্রি বাই হচ্ছে বহির্কোণের পরিমাপ।
এটা যখন বহির্কোণ দিয়ে হচ্ছে আমরা বাহু সংখ্যা বের করব 360 ডিগ্রি বাই হচ্ছে কি হবে বহির্কোণের পরিমাপ, অর্থাৎ বহির্কোণ কত ডিগ্রি বলেছে দেখো 36 ডিগ্রি, দেখো ডিগ্রি ডিগ্রি কেটে গেছে, 36 কে 36 আর একটা শূন্য, তার মানে অতএব বাহু সংখ্যা আসবে কত 10টি। আমি আবারও বলছি দেখো এখানে অন্তর্কোণের পরিমাপ বলে দিয়েছিল, আমরা প্রথমে কি বের করলাম বহির্কোণ বের করলাম, বহির্কোণ বের করার পর বাহু সংখ্যার সূত্র আমরা জানি যে 360 ডিগ্রি বাই হচ্ছে বহির্কোণের পরিমাপ, তাহলে এখান থেকে হচ্ছে আনসার আসলো কটি 10টি। ক্লিয়ার? আচ্ছা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের যে পরের সেট আছে সেই পরের সেটের আবার হচ্ছে 1 ও 2 মার্কের ভিডিও নেই, ততক্ষণের জন্য সকলকে গুড বাই, টাটা।